আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় ৫৭ কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেল মন্ত্রক ৯১৬ কোটি ১৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী ২-৩ দিনের মধ্যেই তা আরও কিছু অংশে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপরাও যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয়, বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত সক্রিয় যুব ক্লাবকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদেরও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই ৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। জেলার ভিত্তিতে যোগা ইন স্কুলস, যোগা ফর মেন্টাল হেলথ, যোগা ফর ট্রাইবাল বেঙ্গল, প্রবীণ নাগরিক ও চা শ্রমিকদের জন্য বিশেষ যোগা শিবিরের মতো কর্মসূচি চলছে। ১৯টি রাজ্যের প্রতিটি জেলায় আয়োজিত হবে রান ফর যোগা। সরকারের পরিকল্পনা অনুযায়ী ১৪ই জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টার অংশ হতে পারবেন। ১৫ই জুন রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র বিশেষ যোগা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। ২০১৪ সালের ২৬শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তের শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু ১৯৫২ সালে ১৩ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং ১৯৬৪ সালে ২৭শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল ৪,৩৯৮ দিন। ২০১৪ সালে ২৬শে মে থেকে আজ ১০ই জুন ২০২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল ৪,৩৯৯ দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণ কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। তিনি বলেন, রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। আমাদেরও কমিটমেন্ট ছিল, ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। এদিকে ঘাটালের সাংসদ দেব মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন। আমি ২০১৪ থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা। অ্যান্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার ২০১৪ থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসছে এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু উল্লেখ্য, বৈঠকে ৩ জেলার আমন্ত্রিত ৩৫ জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ২ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং ওই দলের মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দেব।
বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির একটি দল গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকায় এই কার্যালয়ে বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল সেখানে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডি। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অপর একটি দল প্রায় 2 ঘণ্টা তল্লাশি চালায়। মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান চালানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটি প্রশাসনিক বিষয়, আইনের সংস্থান আছে। প্রশাসনিক ব্যাপার, প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, আইনের এরম পদ্ধতি আছে। বাড়িতে রেড করা কিংবা কাগজ দিতে যাওয়া, নোটিশ দিতে যাওয়া, এগুলো তো পদ্ধতি। ভারতের কোনো নাগরিক এই পদ্ধতিকে এড়াতে পারেন না, তা তিনি যেই হন না কেন। কেন ভারতের আইন, ভারতের সংবিধান এই পদ্ধতিকে সমর্থন করে। যারা এই পদ্ধতির বিরোধিতা করছেন তারা ঘুরিয়ে ভারতের আইন এবং সংবিধানের বিরোধিতা করছেন, এবং তারা তো বরাবর করে এসেছেন। উল্লেখ্য, সইজাল কাণ্ডের তদন্তে গতকালও সিআইডি দপ্তরে হাজিরা দেননি অভিষেক। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা গেছে। আগামী মাসের শুরু থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প। গতকাল হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগাড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে। জুলাই মাস থেকে যে রামজি হয়ে যাবে, এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন। সেই কাজ আমরা শুরু করলাম। তো আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। এখানে মানুষের হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন। গ্রামের মানুষ যারা সারা বছর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পূর্ব সীমান্তে রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেল মন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে বাগডোগরা, নকশালবাড়ি, অধিকারী, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে যাতায়াতকারী মানুষরা উপকৃত হবেন। পাশাপাশি দ্বিতীয় লাইন চালু হলে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই অংশের রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। জানা গেছে, নদিয়ার কৃষ্ণনগরে তার বাড়ি থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা পথরোধ করে। গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল কেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মজুত রাখা ছিল, এই প্রশ্নে ক্ষুব্ধ জনতা বাড়িতে ঢুকে তার উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল বিশ্বাস ও বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। গোলমালের মধ্যেই চোর চোর স্লোগান ওঠে। জনতা থেকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায়। উজ্জ্বলবাবুর দাবি, ত্রিপলগুলি বিডিও অফিসে ফেরত পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা পুরসভার 7 নম্বর বর্ডের চেয়ারপারসন তথা 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে গতকাল গ্রেপ্তার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী সলিল চট্টোপাধ্যায়কেও। পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া, তোলাবাজি ও হুমকির অভিযোগে ওয়াটগঞ্জে 2টি এফআইআর দায়ের করা হয়। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে গতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। 9 তারিখ মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরো কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দুর্গাপুজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করায় মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দ্রা সেন সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আবার পড়ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময় ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India. ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থল বন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে 14th কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে। ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন।
এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হলো।